আমার প্রিয় ছাত্রছাত্রীরা, সোমনাথ একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকের ভিডিওতে থাকছে রবীন্দ্র মুক্ত বিদ্যালয় মাধ্যমিক গণিত নিউ সিলেবাস, অর্থাৎ পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিদ্যালয় সংসদের যে নতুন সিলেবাস হয়েছে সেই সিলেবাসের নতুন যে গণিতের বই তার প্রথম অধ্যায়ের, অর্থাৎ তোমাদের প্রথম অধ্যায় হচ্ছে, দেখো 1 নম্বর অধ্যায় অনুপাত ও সমানুপাতের। আজকে আমাদের 3 নম্বর ভিডিও আসবে। তোমাদের পাঠ্য বইয়ের পেজ দেখে নাও, 20 নম্বর পেজ, 1.8 সমগ্র পাঠভিত্তিক প্রশ্ন। এখানে 15টি অঙ্ক দেওয়া রয়েছে। এই অঙ্কগুলো আজকে আমি সলভ করে দেবো। এর আগে যে অঙ্কগুলো রয়েছে এর উপর আমি 2টো ভিডিও আপলোড করেছিলাম, যারা দেখোনি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে, লিঙ্কে ক্লিক করে অবশ্যই তোমরা দেখে নাও। তো চলো আমরা 1 নম্বর অঙ্কটা শুরু করি। কি বলেছে দেখো, যে একটি গাড়ি 12 ঘন্টায় 150 কিমি যায় এবং অপর একটি গাড়ি দেখো বলেছে 8 ঘন্টায় 120 কিমি যায়, তাহলে গাড়ি দুটির গতিবেগের তুলনা করো। বুঝতে পারলাম, এটা প্রশ্ন। চলো অঙ্কটা আমরা করে নিই। তাহলে 1 নম্বর অঙ্কটা প্রথমে আমরা যেহেতু চিহ্ন দেবো, দিয়ে কি লিখবো, যে প্রথম গাড়ি 12 ঘন্টায় যায়, প্রথম গাড়ি 12 ঘন্টায় যায় 150 কিমি। এবারে এখানে সুতরাং চিহ্ন দেবে, দিয়ে লিখবে যে প্রথম গাড়ি 1 ঘন্টায় যায় 150 বাই 12 কিমি পথ। হয়ে গেল এটা। এবার আবার যেহেতু চিহ্ন দিয়ে লিখবে দ্বিতীয় গাড়ি, দেখো বইতে লেখাই রয়েছে দ্বিতীয় গাড়ি 8 ঘন্টায় 120 কিমি, তাহলে 8 ঘন্টায় যায় 120 কিমি। সুতরাং দ্বিতীয় গাড়ি 1 ঘন্টায় যায় 120 তলায় কত আসবে, 8 আসবে, এত কিমি পথ। এবারে বলেছে দুটি গাড়ির অনুপাত বার করতে হবে। তো দেখো সুতরাং চিহ্ন দিলাম, লিখবে এইভাবে যে দুটি গাড়ির গতিবেগের অনুপাত। দুটি গাড়ির গতিবেগের অনুপাত, প্রথম গাড়ির গতিবেগের অনুপাত ছিল যে 150 বাই 12 ইজটু 120 বাই 8। ওকে, দেখো কাটাকুটি করব, এখানে এদিকের একটা শূন্য, এর একটা শূন্য আমরা কেটে দিলাম। এটা যদি আমরা 3 দিয়ে কাটি, তাহলে এখানে হচ্ছে 3 দিয়ে কাটলে 3 5 15, 3 4 12, তাই তো। আর এখানে যদি আমরা 4 দিয়ে কাটি, দেখো তোমার হচ্ছে 4 2 8 আর 3 4 12। এবার দেখো এই 2 এর সাথে 4টা উপরে নিচে কাটাকুটি যায়, তাহলে 2 2 4 হলো। তাহলে এখানে 5 আর 3 থেকে গেছে, তাহলে 5 এর 3 ইজটু উপরে 2 আছে আর নিচে কিছু নেই, মানে 1 আছে। তাহলে এবারে যদি কোনাকুনি গুণ করো, 5 কে 1 দিয়ে গুণ করলে হচ্ছে 5, আর 3 কে 2 দিয়ে গুণ করে দেখো 3 2 6। তাহলে 5:6 হলো আমাদের এই অঙ্কের উত্তর। আশা করি বুঝতে পেরেছো। 2 নম্বর অঙ্ক দেখে নাও। এটা হচ্ছে 2 নম্বর অঙ্ক। কি বলেছে দেখো, যে 120 টাকা 3:2 অনুপাতে রাম ও শ্যামের মধ্যে ভাগ করে দিলে কে কত পাবে। চলো তাহলে আমাদের 2 নম্বর অঙ্ক। তাই কি লিখবে, তাহলে মোট টাকা 120, তাহলে এইভাবে লিখবে রাম ও শ্যামের রাম ও শ্যামের টাকার অনুপাত 3:2। এটাকে কাটাকুটি তো করার কোনো দরকার নেই, জাস্ট যোগ করে দাও। 3 যোগ 2 সমান সমান 5 হলো। আর এখানে মোট টাকা কত, 120 টাকায় 120 টাকার মধ্যে রাম কত পাবে, শ্যাম কত পাবে। দেখো সুতরাং রাম টাকা
পাবে। 120 মোট টাকা। আর রামের অনুপাত 3, আমি 3 লিখলাম, আর যেটা যোগ করে বার হবে 5 লিখে দাও। তাহলে 3-এর 5, এটা ভাগ করো, দেখো 5 দুগুণে 10, 4 5-এ 20, 3 24 অঙ্ক হচ্ছে আমাদের 72 টাকা। তাহলে রাম কত টাকা হয়? 72 টাকা। এবার দেখো, সুতরাং শ্যাম টাকা পাবে। এই যে 120 লিখলাম, ইন্টু শ্যাম মানে দেখো 2 আছে, তার যোগফল কত? 5। 2-এর 5টা লিখে দাও। 5কে 120 ভাগ করলে এখানে যেমন 24 হবে, এখানেও 24 হবে। তাহলে 24 দুগুণে 48 টাকা। তাহলে রাম পাচ্ছে 72 টাকা এবং শ্যাম পাচ্ছে 48 টাকা। আশা করি বুঝতে পেরেছো। চলো 3 নম্বর অঙ্ক দেখে নাও। চলো 3 নম্বর অঙ্ক দেখে নাও। বলেছে দুটি বইয়ের দামের অনুপাত 3:4 বলেছে। একটি বইয়ের দাম 18 টাকা হলে অপর বইটির দাম কত হবে? ওকে, তো চলো দেখে নিই অঙ্কটি। আচ্ছা, 3 নম্বর অঙ্ক দেখে নাও। তাহলে দুটি বইয়ের দামের অনুপাত, দেখো দুটি বইয়ের দামের অনুপাত কত বলেছে ওখানে বলো তো? 3:4। তাহলে আমরা যোগ করে নেবো, 3 যোগ 4, তাহলে 7 হলো। পুরো আগের অঙ্কের মতো কিন্তু হলো। এটা দেখো, এখানে অঙ্কটা এইভাবে করবে, আমরা অঙ্কটাকে এইভাবে করবো যে সুতরাং প্রথম বইয়ের দামের ভাগ হার। প্রথম বই মানে 3 আর যোগফল 7, তাহলে কত লিখবো আমি? 3-এর 7। এখানে সুতরাং দিলাম, দিয়ে লেখো দ্বিতীয় বইয়ের দামের ভাগ হার 4-এর 7 লিখবো। ঠিক আছে, আমাকে প্রথম বইয়ের দাম কিন্তু বলে দিয়েছে। প্রথম বইয়ের দাম কত? 18 টাকা বলেছে। তাহলে প্রথম বইয়ের দামের আনুপাতিক ভাগ হার 3-এর 7। তার মানে এটা আমরা লিখবো যে সুতরাং 3-এর 7 অংশ মানে ক টাকা? মানে হচ্ছে 18 টাকা। আর 1 অংশ মানে হচ্ছে তোমার 18 ইন্টু এই 7-এর 3টা, সরি 3-এর 7, যেটা এটা উল্টে গিয়ে কত হবে? 7-এর 3 হবে। আমাকে বার করতে বলেছে দ্বিতীয় বইয়ের দাম। তা দ্বিতীয় বইটা কত ভাগ হবে? 4-এর 7। দেখো সুতরাং দিলাম, তাহলে 4-এর 7 অংশ মানে হচ্ছে দেখো 18 ইন্টু 7-এর 3 যেমন ছিল লিখে দিলাম। আর এখানে যে 4-এর 7 আছে, এখানে ইন্টু দিয়ে 4-এর 7 লিখে দাও। 7 আর 7 কাটো, দেখো 3 6 18, 4 6 24 টাকা। তা দ্বিতীয় বইয়ের দামটা হলো আমাদের 24 টাকা। ওকে, নেক্সট আমাদের 4 নম্বর অঙ্ক দেখো। তাহলে আমরা 5 নম্বর অঙ্কটি করবো। আচ্ছা, 5 নম্বর অঙ্কটি করার আগে একটি গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানাই। তোমাদের একদম নিউ সিলেবাসের যে 7টা সাবজেক্ট রয়েছে, এই 7টা সাবজেক্টের একদম অধ্যায় টু অধ্যায় কম্পিউটার টাইপিং এর নোট তোমরা আমাদের কাছ থেকে স্বল্প মূল্যে কিন্তু সংগ্রহ করতে পারো। এবং এই নোটগুলো সম্পূর্ণই আমাদের কোচিং সেন্টার থেকে তৈরি করা হয় এবং এর ডেমো ভিডিও কিন্তু আমরা ইউটিউবে আপলোড করি। ঠিক আছে, এবং যারা আমাদের কাছ থেকে এই নোটগুলো সংগ্রহ করবে তারা পরীক্ষার 1.5 মাস আগে লাস্ট মিনিটের সাজেশন এবং লাস্ট মিনিটের নোট সম্পূর্ণ ফ্রিতে পাবে। এবং তোমরা কিন্তু শুধু আমার কাছে কেন, যেখান থেকে নোট কেনো না কেন, চেষ্টা করো ডেমোটা দেখে নিতে। ডেমো, যে স্যার আমাকে ডেমো দেখান। কারণ দেখো, সোমনাথ একাডেমির নোটটাই কিন্তু পশ্চিমবঙ্গের ম্যাক্সিমাম জায়গায় স্যাররা কিনে নিয়ে সবাইকে প্রতারিত করছে। তাই চেষ্টা করো যে আগে ডেমো দেখার। আমাদের কাছে তোমার নাও বা নাও, যেখান থেকে খুশি তোমরা নোট নিতে পারো, কিন্তু ডেমো ভিডিও দেখে নাও। কারণ আমাদের কাছ থেকে যদি তোমরা সরাসরি নোট নাও, তাহলে লাস্ট মিনিটের সাজেশন এবং নোটটা সম্পূর্ণ ফ্রিতে পাবে। তো চলো আমরা 5 নম্বর অঙ্কটা দেখে নিই। এবার দেখো নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, ওখানে আমার সাথে যোগাযোগ করে নিতে পারো। তাহলে 5 নম্বর অঙ্কে কি করবো আমরা, দেখো ব্যাস ও পরিধির অনুপাত। তাহলে ব্যাস ও পরিধির অনুপাত, দেখো 7:22। ঠিক আগের অঙ্কের মতো যোগ করে দাও, 7 যোগ
22। যদি আমরা যোগ করি কত হচ্ছে দেখো 29 কিন্তু হচ্ছে। তাহলে আমাদের অঙ্কটা কি বলেছিল যে কোনো বৃত্তের ব্যাস আর পরিধির অনুপাত 7:22 এবং বৃত্তটির ব্যাস আমাদেরকে বলে দিয়েছে এবং পরিধিটা আমাদেরকে বার করতে হবে। তো আমরা যে 3 নম্বরের যে অঙ্কটি করলাম একদম সেম ওইভাবে কিন্তু আমরা অঙ্কটা করে দিতে পারি। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো যে ব্যাসের আনুপাতিক ভাগহার। ঠিক আছে, ব্যাসের আনুপাতিক ভাগহার। আনুপাতিক ভাগ হার কত হবে? 7 হচ্ছে ব্যাস আর 29, তাহলে 7 29 হলো। ঠিক তেমনি এইভাবে লিখবে যে পরিধির আনুপাতিক ভাগ হার, তাহলে 22 আছে না, দেখো 22 29। ওকে, হয়ে গেল। এবারে দেখো আমাকে কিন্তু এখানে ব্যাসের মানটা বলেছে কত? 14। তাহলে সুতরাং 7 29, তাই তো? তাহলে 7 29 সমান সমান 7 29 অংশ সমান সমান হচ্ছে 14 সেন্টিমিটার। ওকে, তাহলে এবারে আবার কি বার করতে হবে? এক অংশ সমান সমান 14 ইন্টু আগের মতো অঙ্কটা উল্টে যাবে 29/7। পরিধি বার করতে হবে, তাহলে পরিধি লিখবে যে 22/29 সমান সমান দেখো 14 ইন্টু 29/7 আগে থেকেই ছিল ইন্টু দিয়ে এই যে 22/7টা এখানে বসিয়ে দাও, 22/29টা। দেখো 29 29 কেটে দাও, 7 দুগুণে 14 লেখো, 2কে 22 দিয়ে গুণ করলে 22 দুগুণ হচ্ছে আমাদের 44 সেমি। আশা করি 5-এর অঙ্ক বুঝতেছো। চলো 6-এর অঙ্ক দেখে নাও। দেখো 4 হয়ে গেল। 5-এর অঙ্কটা খুব ভালো, দেখো কি বলেছে যে 6 ও কোন সংখ্যার অনুপাত 42 ও 49-এর অনুপাতের সমান। দেখো অঙ্কটি, তাহলে আমাদের হচ্ছে 5 নম্বর অঙ্ক। তা আমরা লিখবো ধরি 6 ও এক্স। এখানে বলছেন যে 6 ও কোন সংখ্যার অনুপাত, এই কোন সংখ্যাটা আমি এক্স ধরতে, 6 ও এক্স এর অনুপাতের সমান হচ্ছে 42 ও 49। এবারে লিখবে এখানটা প্রশ্নানুসারে বলে এখানে একটা কমা দিতে হবে। তাহলে কি আছে 6 ও এক্স, মানে আমরা এখানে লিখবো 6:x সমান সমান এখানে 42 49 মানে 42:49 হয়েছে। এখান থেকে আমরা এক্স এর মানটা বার করব, যেটা এক্স এর মান হবে সেটাই হচ্ছে কোন সংখ্যাটার মান। ঠিক আছে, চলো দেখো এখানে কিন্তু বা লিখে কমা দেবে বা ইংলিশে তোমার অরও লিখতে পারছি। 6:x মানে হচ্ছে 6/x সমান সমান 42:49 মানে হচ্ছে 42/49। আবার বা লিখলাম, এক্স এর মানটা বার করতে হবে, তো তাই দেখো কোনাকুনি গুণ, এক্স কে 42 দিয়ে গুণ করলে হচ্ছে এক্স ইন্টু 42 আর 6 কে 49 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের 6 ইন্টু 49 হয়েছে। তাহলে এক্স সমান সমান দেখো 6 ইন্টু 49 আর এই 42টা তলে চলে আসবে। দেখো 6 7 42 7 7 49, তাহলে এক্স এর মান কতবার হলো? এক্স এর মান বার হলো আমাদের দেখো 7। এই নির্ণীয় সংখ্যাটি হচ্ছে আমাদের 7। আশা করি বুঝতে পেরেছো। 6 নম্বর অঙ্কটা দেখে নাও। এবার দেখো 6 নম্বর অঙ্ক দেখে নাও। এক্স ও ওয়াই এর অনুপাত এবং ওয়াই ও জেড এর অনুপাত সমান যদি ওয়াই এর মানটা 45 হয় এবং জেড এর মান 30 হয় তবে এক্স এর মান কত হবে? ঠিক আছে, চলো অঙ্কটা করে নিই। চলো 6 অঙ্কটা একটু ভালো করে দেখো, খুব ভালো অঙ্ক এটা। এখানে বলেছে দেখো এক্স ইজ টু ওয়াই আর ওয়াই ইজ টু জেড সমান, তাহলে সমান সমান দিয়ে আমরা ওয়াই ইজ টু জেড লিখে দিলাম। ওকে, দেখো বা লিখে দিলাম বলে কমা, এক্স ইজ টু ওয়াই লিখবো না, দেখো ওয়াই এর মানটা কিন্তু 45 আমাদের কিন্তু বলেছে, তাহলে ওয়াই এর জায়গায় আমরা 45 লিখলাম। ঠিক আছে, ঠিক দেখো এখানে ওয়াই এর মান 45 আবার 45 লিখবো
ইস টু জেড এর মান দেখো বলেছে আমাদের 30, তাহলে জেড এর জায়গায় 30। ব্যাস, এখান থেকে আমরা এক্স এর মানটা বার করলে আমাদের অঙ্কটি কিন্তু হয়ে যাবে একদম সোজা। এবার বুঝতে পেরেছো, x/45 মানে হচ্ছে আমাদের x বাই 45, আর 45/30 মানে হচ্ছে 45/30। কোনাকুনি যদি গুণ করো দেখো এক্স ইন্টু 30 হলো, আর এখানে 45 ইন্টু 45 দাঁড়ালো। তাহলে এক্স সমান সমান 45 ইন্টু 45, আর নিচে কত আসবে, 30 আসবে। তাহলে এটাকে আমাদের কাটাকুটি করতে হবে। তাহলে আমি যদি 15 দিয়ে কাটি, দেখো 15 দুগুণে 30, 3 15 45, আর কিন্তু কাটাকুটি হবে না। গুণ করো 3 5 15, 5 হাতে 1, 3 4 12, রাখে 13, 135 2। এটা আমাদের যেহেতু এক্স এর মান বার করতে হবে, এটাকে তোমরা ভাগ করে দাও, লব বড় হর ছোট। তাহলে 5 6 দুগুণে 12, 2 এর পর কত 3 হয়, 1 দাও 3, 15 বসে গেল। দেখো 7 দুগুণে 14, বিয়োগ করলে 1, ভাগ না গেলে এখানে পয়েন্ট নিয়ে 0 নিয়ে নাও। দেখো 5 দুগুণে 10, তাহলে এক্স এর মানটা আমাদের বার হলো 67.5। ওকে, অঙ্কগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাও। এর পরবর্তীকালে কোন অধ্যায়টা আমরা করাবো সেটাও কিন্তু জানিও। ঠিক আছে, যারা বেশি করে কমেন্ট করবে যে অধ্যায়গুলো, সেটাই কিন্তু শুরু করবো, কারণ এক অধ্যায় আমার সবাই শেষ হচ্ছে কিন্তু। হ্যাঁ, দেখো আমাদের এবারে 7 নম্বর অঙ্ক দেখো কি বলেছে, a/b এর অনুপাত কত 5:6, এবং b/c এর অনুপাত হচ্ছে 18:35। তাহলে a ও c এর অনুপাত কত হবে? তো দেখো এই অঙ্কগুলোর অনেক রকমের নিয়ম আছে। দেখো অঙ্কটা, এই 7 অঙ্কটা কিন্তু অনেক রকম নিয়মে করা যায়। আমি এটা নিয়মে করাবো, যেটা তোমাদের কাছে আশা করি সবার থেকে সোজা মনে। দেখো a/b এর মান দিয়েছে কত 5:6, আর একটা আছে b/c এর মান দিয়েছে 18:35। ওকে, দেখো a/b আমরা লিখতে পারি a/b ইন্টু দিলাম b/c, তা b/c মানে আমরা লিখতে পারি b/c। তাহলে এটা যদি a/b, এটা তাহলে 5/6 লিখতে পারি, ইন্টু b/c লিখলে এটা লিখতে পারবো আমরা 18/35। এটাই সব থেকে সোজা নিয়ম। আমাকে বার করতে বলেছে a/c, তাহলে এইখানে কোনাকুনি যদি কাটি b আর b কেটে যায়, আর এখানে কাটো 5 7 35, 6 দিয়ে কাটলে 3 6 18। তাহলে এখানে কি দাঁড়ালো, উপরে a নিচে c, তাহলে a/c এখানে কি দাঁড়ালো 3/7। আমাদের a/c বার করতে বলেছে, তাহলে আমরা লিখবো যে a/c সমান সমান 3:7। অঙ্ক হয়ে গেল। এই ধরনের অঙ্ক তোমাদের কিন্তু এমসিকিউ তে পরীক্ষায় দেয়। ঠিক আছে, আচ্ছা 8 নম্বর অঙ্কটা দেখে নেবো। দেখো 8 নম্বর অঙ্ক কি বলেছে, x y z ক্রমিক সমানুপাতি। হ্যাঁ, আর y এর মানটা 8 বলে দিচ্ছে। হ্যাঁ, দেখো y এর মানটা 8, আবার z এর মান বলেছে 4, তাহলে x এর মানটাকে বার করতে হবে। হ্যাঁ, চলো অঙ্কটা দেখে নিই। দেখো 8 অঙ্কটা বলেছে যে এক্স ওয়াই জেড হচ্ছে ক্রমিক সমানুপাতি, মানে এক্স কমা ওয়াই কমা জেড এটা ক্রমিক সমানুপাতি। যখনই ক্রমিক সমানুপাতি বলবে তখন আমরা অনুপাতটাকে এইভাবে লিখবো। দেখো এক্স বাই ওয়াই সমান সমান ওয়াই বাই জেড হয়েছে। এক্স এর মান বার করতে হবে, আর ওয়াই এর মান তো বলেছে 8, 8 লিখে দিলাম। ওয়াই এর মান 8 বলেছে, 8 লিখে দিলাম। জেড এর মান 4 বলে 4 লিখে দিলাম। হয়েছে, এইভাবে করতে হবে অঙ্কটা। কোনাকুনি গুণ করলে কত হবে, এক্স ইন্টু 4 হবে, আর এদিকে কত হবে 8 ইন্টু 8 হবে। তাহলে এক্স সমান সমান আমরা কি লিখতে পারি 8 ইন্টু 8, আর 4টা নিচে আসলো, তাহলে 4 দুগুণে 8, তাহলে এক্স সমান সমান দেখো 8 দুগুণে 16। তাহলে এক্স এর মানটা 16 হলো। আশা করি বুঝতে পেরেছো। 9 নম্বর অঙ্ক দেখো। দেখো 9 নম্বর অঙ্ক বলছে কোন সংকর ধাতুতে তামা 10টা আর নিকেলের অনুপাতটা বলেছে 3:4:7। সংকর ধাতুটিতে 10টার পরিমাণ 16 গ্রাম হলে তামা ও নিকেলের পরিমাণ কত হবে? তো চলো অঙ্কটা আমরা দেখে নিই। দেখো 9 নম্বর অঙ্কটা, তাহলে তামা 10টা ও নিকেলের অনুপাত আগে লিখে দিই। দেখো তামা 10টা ও নিকেলের অনুপাত কত আছে
3:4:7। ওকে, আচ্ছা এখানে 10টার পরিমাণ কিন্তু 16 গ্রাম বলে যায় তো। তাহলে আমি এইভাবে লিখবো, দেখো ধরি তামা 3x হয়েছে, 10টা 4x, তাই তো, আর নিকেল হচ্ছে আমাদের 7x হয়েছে। এবার দেখো প্রশ্নানুসারে আমি 10টা তো আগে লিখবো। দেখো 4x সমান সমান কত লিখবো বলতো, এখানে তো আমাকে বলেছে 10টা পরিমাণ 16, তাই আমি 16 লিখলাম। তাহলে x সমান সমান 16/4, 4 4 16। তাহলে এখানে x এর মান কত বেরোলো, 4 গ্রাম হয়েছে। তাহলে এখানে x এর মান কত বেরোলো, 4 গ্রাম। এবার আমরা কি লিখবো, তামার পরিমাণ, দেখো তামার পরিমাণ, তো তামার পরিমাণ এখানে কত লিখেছি দেখো 3x, তাহলে এখানে 3x লিখে দিলাম সমান সমান 3 ইন্টু এই যে x মানে কতবার বলি 4, তাহলে x এর জায়গায় ইন্টু 4 দিয়ে দাও, 3 4 12 গ্রাম তামা বেরিয়ে গেল। এবার কি আছে, নিকেলের পরিমাণ, দেখো নিকেলের পরিমাণ কত আছে, দেখো 7x, দেখো 7x লেখো, 7 ইন্টু কত, x এর মান 4, তাহলে 4 7 28 গ্রাম। আশা করি 9 অঙ্কটা বুঝেছো। ঠিক আছে, যারা নোট সংগ্রহ করতে চাও স্বল্প মূল্যে, নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে কিন্তু দ্রুত আমাদের সাথে যোগাযোগ করো, কারণ পরীক্ষা আর মাত্র তোমাদের 3 মাস হাতে রয়েছে। আর আমাদের নোট পড়া মানে পরীক্ষায় অনায়াসে একটা ভালো রেজাল্ট তোমরা করতে পারবে। চলো 10 নম্বর অঙ্ক দেখে নিই। দেখো 10 নম্বর অঙ্ক কি বলেছে, যে XYZ যথাক্রমে 500 টাকা, 600 টাকা ও 700 টাকা নিয়ে ব্যবসা আরম্ভ করলো। বছরের শেষে 180 টাকা লাভ হলো, কে কত টাকা লভ্যাংশ পেল। চলো দেখে নিই অঙ্কটি। চলো আমাদের হচ্ছে এবারে 10 নম্বর অঙ্ক। দেখো x, y, z, দেখো এদের মূলধনের অনুপাত কত আছে বলতো, আমি এখানে লিখছি 500, তাই তো, ইস্টু 600 ইস্টু 700। ঠিক আছে, দুটো করে শূন্য কাটো, কেটে দিলাম, কাটাকুটি যাচ্ছে না, যোগ করে দাও, 5 যোগ 6 যোগ 7, তাহলে 5 আর 6 হচ্ছে আমাদের 11 আর সাথে 18। ব্যবসায় মোট লাভ, তাই তো, দেখো মোট লাভ কত টাকা হয়েছে, 180 টাকা। এই 80 টাকা থেকে এরা কত পাবে, দেখো এক্স লভ্যাংশ পাবে 180 লিখলাম, ইন্টু এক্স এর মান কত 5, তাহলে 5 এর 18, 5 এর 18 কে 18 শূন্য বসে গেল, কত হলো 5 10 50 টাকা। ওকে, আচ্ছা এক্স হলো, এবারে ওয়াই, তাহলে ওয়াই লভ্যাংশ পাবে, তাহলে সেই 180 টাকা ইন্টু ওয়াই মানে তো 6, তাহলে 6 এর 18, তাহলে উপরে 10, তাহলে 6 10 60 টাকা। এবারে জেড, দেখো জেটের লভ্যাংশ সেই একই হবে, 180 ইন্টু 7 এর 18, 7 এর 18, 10 হলো এখানটা, 7 10 70 টাকা। আশা করি বুঝতে পেরেছো। চলো চলো আমরা 11 নম্বর অঙ্ক দেখে নিই। কি বলেছে দেখো, এ 5000 টাকা নিয়ে একটি ব্যবসা আরম্ভ করলো। ঠিক আছে, 3 মাস পরে বি 6000 টাকা নিয়ে এই ব্যবসায় যোগ দিল।
বছরের শেষে মানে বছরান্তে 1900 টাকা লাভ হলো, লভ্যাংশে কে কত পেল। আমরা বুঝতে হবে যে এ কিন্তু বছরের প্রথমেই 5,000 টাকা দিয়ে একটা ব্যবসা নিজে নিজে করছিল। 3 মাস পরে বি এসে বললো আমিও ব্যবসা করব, তখন এ বলল আমি তো আগে এসে আমি 5,000 টাকা দিয়েছি, 3 মাস পরে এসেছে বলে বিকে 6,000 টাকা দিতে হয়েছে। ভালো, দুজনে মিলে 1 বছর ব্যবসা করলো এবং 1 বছরের পর দেখা গেল যে 1900 টাকা লাভ হয়েছে। তাহলে লভ্যাংশ থেকে কে কত, মানে এ কত টাকা পাবে আর বি কত টাকা পাবে, এটা বার করতে হবে। খুব ভালো অঙ্ক, এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় দিয়ে থাকে। তো চলো অঙ্কটা দেখে নিই। তাহলে ভালো করে তোমাদের 11 অঙ্কটা দেখে নাও। তাহলে আমি এখানে লিখবো যে এ এর মোট এর মোট লভ্যাংশ। ভালো করে বোঝো, এ কত টাকা দিয়েছে বলতো, এ কিন্তু 5,000 টাকা দিয়েছে। কত মাস কেটেছে, 12 মাস, 1 বছর মানে 12 মাস, তাই 12 দিয়ে আমরা গুণ করলাম, তাহলে 5 12 60, তাহলে কত টাকা হলো, 60,000 টাকা। ওকে, এবার দেখো বি এর মোট লভ্যাংশ হয়েছে। বি এর মোট লভ্যাংশ হলে বি কত টাকা দিয়েছিল বলতো, 6,000 টাকা দিয়েছিল। কত মাস কেটেছে, 9 মাস, তাহলে 9 দিয়ে গুণ করে দাও, তাহলে 6 9 54,000 টাকা হলো। এবার আমরা এখানে কি লিখবো, যে এ ও বি এর, দেখো এ ও বি এর লভ্যাংশের অনুপাত, লভ্যাংশের অনুপাত। দেখো তোমার হচ্ছে এ হচ্ছে 60,000, তাহলে 60,000 ইস্টু দেবো, আর বি এর হচ্ছে দেখো 54,000। ওকে, দেখো এর 3টে শূন্য কাটলাম, আমি এরও 3টে শূন্য কাটলাম। ঠিক আছে, আমি 6 দিয়ে কাটলে 6 10 হচ্ছে 60, আর 6 9 54, সেই আগের অঙ্কগুলোর মতো 10 যোগ 9 কত হলো, 19 হয়ে গেল। বছরের শেষে মোট লভ্যাংশ কত হচ্ছে, 1900 টাকা। তাহলে বছরে মোট লাভ হচ্ছে 1,900 টাকা। এই মোট লাভ থেকে এ কত পাবে এবং মোট লাভ থেকে বি কত পাবে, এটি হচ্ছে আমাদের অঙ্কটাকে বার করে নিতে হবে। তাই সুতরাং এ লভ্যাংশ পাবে। দেখো এই হচ্ছে 1,900 ইন্টু এ মানে কত, এ মানে 10 আর যোগ 19, তাহলে 10 এর 19 কাটের করো, 19 থেকে 19 আর গায়ে দুটো শূন্য, 100 কে 10 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের 1,000 টাকা। তাহলে এ লভ্যাংশ কত পেলো, 1,000 টাকা পেলো। এবার দেখো সুতরাং বি লভ্যাংশ পাবে। দেখো 1,900 ইন্টু কত, 9 এর 19, 9 কে 19 থেকে 19 সেই 100ই হবে, আর 100 কে 9 দিয়ে গুণ করলে হচ্ছে আমাদের 900 হলো। তাহলে এর লভ্যাংশ কত হলো, 1,000, বি এর লভ্যাংশ কত হলো, 900 টাকা। আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমরা এবারে 12 নম্বর অঙ্কটা দেখে নেবো। দেখো এটা হচ্ছে আমাদের 12 নম্বর অঙ্ক। কি বলেছে, যে 15টি ট্রাক্টর 5 দিনে 36 বিঘা জমি চাষ করতে পারে, তাই 10টি ট্রাক্টর 10 দিনে কত বিঘা জমি চাষ করতে পারবে। ঠিক আছে, এখানে ব্যাখ্যাটা বলছে ট্রাক্টরগুলি প্রতিদিন একই সময় ধরে কাজ করে। চলো অঙ্কটা করে ফেলি। তাহলে এই 12 অঙ্কটা আমরা ক্লাস 5 যখন পড়ানো হতো পড়তে, তখন কিন্তু আমরা একটা নিয়ম করতাম, ঐকিক নিয়মেই করব। তো আমাদের অঙ্কটা বার করতে হবে বিঘা বা এখানে জমির পরিমাণটা বার করতে হবে। তাহলে আমি সেইভাবে সাজাবো। দেখো ট্রাক্টর, ঠিক আছে, আর তারপরে কি আছে, দিন, তারপরে কি আছে দেখো বিঘা। হচ্ছে 15টি ট্রাক্টর 5 দিনে করে 36 বিঘা জমি, আর এখানে দেখো 10টি ট্রাক্টর 10 দিনে করে কত বিঘা জমি। এইভাবে অঙ্কটা সাজিয়ে নিলাম। এবারে দেখো প্রথমে আমরা এই দিনটাকে চেপে দেবো, তাহলে ট্রাক্টর আর বিঘা। তাহলে ট্রাক্টর আর বিঘা এটা যদি আমরা করি, দেখো প্রথমে 15টা ট্রাক্টর কিন্তু ছিল,
দেখো 15টি ট্রাক্টর 36 বিঘা জমি কিন্তু চাষ করে ফেলেছে। তাহলে এখানে দেখো 15 থেকে 10 ট্রাক্টর কমে গেছে, তাহলে এখানে জমির পরিমাণ কিন্তু কমে যাবে, মানে বাড়লে বাড়লো, কমলে কমলো। আমি আগের ভিডিওতে শিখেছি, তাহলে এটা হচ্ছে কি সরল সম্পর্ক, তাই তো। তাহলে তোমরা অঙ্কটা শর্টে করছি, তোমরা লিখবে যে নির্ণীয় দিন। তাহলে এটা কত হলো 15, 10। যখন সরল সম্পর্ক হয় তখন কি হবে, উল্টে যাবে, 10-এর 15 হবে। এবার এটা চেপে দাও, দিন আর বিঘা যদি আমরা দেখি, 5 দিনে 36 বিঘা জমি চাষ করেছে, ভালো করে বোঝো কিন্তু। তাহলে 10 দিনে আরো বেশি করবে, তাহলে এটাও কিন্তু একটা সরল সম্পর্ক, তাই না। তাহলে এটা কিন্তু উল্টে গেলে হচ্ছে আমাদের 10-এ 5 ইন্টু এই 36টা এখানে বসাও, দিয়ে কাটাকুটি করো অঙ্কটা। একটু আমি শর্টে করলাম, ঠিক আছে। দেখো 5 দুগুণে 10, 3 5 15, 5 দুগুণে 10, 3 12 36, তাহলে 2 দুগুণে 4, 4 12 48। কত বিঘা জমি চাষ করবে, 48 বিঘা। ক্লিয়ার হলো। 13 নম্বর অঙ্ক দেখো, দেখো এটা হচ্ছে আমার 13 নম্বর অঙ্ক। কি বলা হয়েছে দেখো, 20 জন লোক 12 দিনে একটি কাজ সম্পন্ন করতে পারে, তাহলে কতজন লোক 20 দিনে ওই কাজটি সম্পন্ন করতে পারবে। তো একদম ছোট্ট অঙ্ক এটা। চলো 13 নম্বর অঙ্ক দেখে নি, একদম ছোট্ট অঙ্ক, আগের অঙ্কের মতোই আমরা করে ফেলবো অঙ্কটাকে। তাহলে এখানে কি বার করতে হবে, লোক সংখ্যা, মানে তাহলে আমি এখানে লিখবো, দেখো দিন লিখলাম, আর এখানে কি লিখবো, লোক সংখ্যা হয়েছে। দিন দেখো 12 দিন আর 20 জন, তাই তো। আর এখানে দিন হচ্ছে 20, তাহলে এখানে কত হবে, তাহলে এটা আমরা একটু লিখে করতে পারি কিন্তু। দেখো এখানে 12 দিন ছিল, লোক 20, এখানে দিন বেড়েছে, তাহলে লোক কমবে, তাহলে এটা হচ্ছে ব্যস্ত সম্পর্ক। তোমরা এইভাবে লিখতে পারো, দিন বাড়লে জন কমবে বা লোক কমবে, হয়েছে। সুতরাং ভগ্নাংশটি হবে ব্যস্তানুপাত বা ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। সুতরাং নির্ণীয় জন বা লোক লিখতে পারো, 20টা আগে লিখতে পারো। আর আগের অঙ্কটা আমরা দেখলাম যখন সরল সম্পর্ক হলো না, তখন কিন্তু এটা উল্টে গিয়েছিল না, কিন্তু ব্যস্তানুপাতের সময় উল্টাবে না, 12 20 করে দিতে হবে। 20 আর 20 কেটে দাও, দেখো 12 হচ্ছে আমাদের এই অঙ্কটির অ্যান্সার। ওকে, নেক্সট অঙ্ক দেখো। নেক্সট দেখো আমাদের 14 নম্বর অঙ্ক কি বলেছে, যে 15 জন লোক 10 দিন খেটে 1500 টাকা উপায় করে, তাহলে 60 জন লোক কতদিন খাটলে 6000 টাকা উপায় করতে পারবে। একদম একই ধরনের অঙ্ক, চলো করে নি অঙ্কটি। প্রথমত অঙ্কটা আমার কি বার করতে বলেছে আমরা দেখে নেবো। অঙ্কটা বার করতে দিন, তাহলে আমরা প্রথমে লিখবো, দেখো লোক সংখ্যা, আচ্ছা এখানে লিখবো টাকা, এখানে আমি লিখবো দিন। প্রথমে আছে 15 জন 1500 টাকা ইনকাম করতে কাজ করতে 10 দিন, তাহলে 60 জনের 6000 টাকা কতদিন লাগবে, হয়েছে। অঙ্কটা আমরা একটু শর্টকাটই করব, ঠিক আছে। তাহলে প্রথমত আমাদেরকে দেখতে হবে লোক সংখ্যার সাথে দিন সংখ্যা। দেখো আমি যদি এটাকে চেপে দাও, তাহলে লোক সংখ্যা দিন সংখ্যা থাকে, তাহলে প্রথমে ছিল 15 জন লোক 10 দিন কাজ করেছে, তাহলে লোক সংখ্যা যদি এখানে বাড়ে তাহলে দিন সংখ্যা কমে যাবে, তাহলে এটা কিন্তু ব্যস্ত সম্পর্ক হচ্ছে। আবার এটা দেখো 1500 টাকা ইনকাম করতে 10 দিন লেগেছিল, আর এখানে দেখো 6000 টাকা, টাকা বেড়ে গেছে দিনও বেড়ে যাবে, এটা কিন্তু সরল সম্পর্ক হবে। তাহলে অঙ্কটা তোমরা শর্টে করতে পারো এইভাবে, যে নির্ণীয় দিন বলে 10টা আগে লেখো। তাই এটা আমাদের হচ্ছে ব্যস্ত সম্পর্ক, ব্যস্ত হলে তো উল্টাবে না, 1560 বসিয়ে দাও, আর সরল সম্পর্ক হলে উল্টে যাবে, তাহলে 6000টা ওপরে যাবে আর 1500 টাকাটা নিচে আসবে, কাটাকুটি করো উত্তর মিলে যাবে। দেখো
একটা দুটো হলো, এই শূন্য কেটে দাও, 6 আর 6 কেটে দাও, 15 আর 10, এই 15 আর 15 কেটে দাও, তাহলে কত উত্তর হলো? 10 দিন উত্তর হয়ে গেল। আশা করি বুঝতে পেরেছো। লাস্ট অঙ্ক আমরা দেখে নেব। 15 নম্বর অঙ্ক দেখো, 300 মিটার দীর্ঘ একটি ট্রেন 30 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করলো, ট্রেনটির গতিবেগ কত হবে? চলো অঙ্কটা করে নি। দেখো 15 নম্বর অঙ্কটা, যারা এই ভিডিওটি পুরো দেখলে তোমাদের অসংখ্য ধন্যবাদ। তোমরা যদি ভালো রেজাল্ট করতে চাও অবশ্যই সোমনাথ একাডেমি থেকে স্বল্প মূল্যে নোটগুলো সংগ্রহ করতে পারো, নিচে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে। চলো অঙ্কটা করি। অঙ্কটা আমি এইভাবে করবো, ঐকিক নেবে। দেখো ট্রেনটি 30 সেকেন্ডে যায় 300 মিটার, ট্রেনটি 1 সেকেন্ডে যায় 300/30 মিটার। দেখো ট্রেনটি 3600 সেকেন্ডে যায়, 300 ইন্টু এই 3600 বসে গেল, নিচে কত আছে? 30। ঠিক আছে, এবারে তোমরা তো আমাকে বলতে পারো যে স্যার এই 3600 আপনি কোথায় পেলে? অঙ্কটি আমি আগে পড়ছি, তোমরা দেখো বইতে। কারণ বলেছি দেখো 300 মিটার দীর্ঘ একটি ট্রেন 30 সেকেন্ডে একটি খুঁটি অতিক্রম করে, মানে এই যে 30 সেকেন্ডে যায় 300 মিটার লিখেছে, আর একে যায় কত? 300/30। ট্রেনটির গতিবেগ কত? এখানে ট্রেনটির গতিবেগ মানে হচ্ছে ট্রেনটির 1 ঘন্টায় গতিবেগ কত? ট্রেনটির 1 ঘন্টায় গতিবেগ, এটাই হচ্ছে অঙ্ক। আর 1 ঘন্টা মানে হচ্ছে আমাদের 3600 সেকেন্ড। বোঝা গেছে? 1 ঘন্টা মানে 3600 সেকেন্ড। সেই 3600টা আমি এখানে লিখলাম, যেহেতু 30টা আমাদের সেকেন্ডে ছিল তাই এটাকে আমরা 3600 করলাম। হয়েছে? এটা কাটাকুটি করো। দেখো এই শূন্য কাটো, 3 10 30, তা 36কে যদি আমি 10 দিয়ে গুণ করি কত হবে বলতো? 3000, 36,000 মিটার। 36,000 মিটার মানে হচ্ছে 36 কিলোমিটার। এইটা হচ্ছে অ্যান্সার। এবার তোমরা বলতে পারো যে দাদা 36,000 মিটার থেকে 36 কিলোমিটার কেন? এটা একদম ছোট্টবেলার অঙ্ক ছিল। এটা হচ্ছে এরকম, দেখো এই যে কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার। হয়েছে? আমি আর বেশি যাচ্ছি না, আমাকে মিটার থেকে, এটা মিটারে ছিল, এই মিটার থেকে কিলোমিটার আসতে হবে। তা কটা ঘর? 1টা 2টো 3টে 4টে, মানে হচ্ছে একটা 1 আর এই 3টে 0, মানে কত? 1000 হয়। তাহলে এই 3600কে যদি আমি 1000 দিয়ে ভাগ করে, দেখো 3টে 0 কেটে গেলে 3600 হয়। এটা একদম ছোটবেলার কনসেপ্ট। ঠিক আছে, দেখো এই ছিল আজকের ভিডিওটি অনেক বড় হলো, কিন্তু তোমাদের একদম অধ্যায়টি আমি করে দিলাম। এরপরে কোন অধ্যায়টি আমি করাবো কমেন্ট করে জানাও। যে অধ্যায়টি বেশি কমেন্ট আসবে আমি সেই অধ্যায়টি শুরু করব, আর কমেন্ট না হলে আমি কিন্তু পরবর্তী 2 নম্বর অধ্যায় থেকে অঙ্ক শুরু করব। আর ভালো রেজাল্ট করতে হলে অবশ্যই বললাম সোমনাথ একাডেমি থেকে একদম রিয়েল নোট তোমরা সংগ্রহ করতে পারো নিচের হোয়াটসঅ্যাপ নম্বরে। যারা নতুন তারা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে বা পাশে থাকা বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশনটাকে অন করো, তাহলে আমি যখনই কোনো ভিডিও আপলোড করব সবার প্রথম যেন তোমার কাছে পৌঁছে যায়। তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করলাম। তোমরা প্রত্যেকে ভালো থেকো এবং সুস্থ থেকো।